অ্যাডলফ হিটলারকে চেনে না এমন মানুষ নেই বললেই চলে। কারো কাছে সে হিরো হলেও অনেকের কাছেই সে ভিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গিয়ে হিটলার যখন আত্মহত্যা করেছিল, ঠিক তার আগ মুহূর্তে কি ঘটেছিল তার সাথে, আর কেনই বা তাকে আত্মহত্যা করতে হয়েছিল, এই সব কিছুর উত্তর আজকে পেতে চলেছ ডাউনফল মুভির এক্সপ্লেনেশনে। মুভিটা এতটাই অদ্ভুত যে এই মুভিটা দেখার সময় তোমার মনে হবে তুমি হিটলারের ওই বাংকারের মধ্যেই আছো। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। তবে তার আগে তোমাদের কাছে অনুরোধ, এই ভিডিওতে মাত্র 10,000 লাইক চাই। সেই সাথে একটু চেক করে দেখো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো কিনা। যদি না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। মুভির শুরুতে আমরা একজন মহিলাকে দেখি যার নাম হচ্ছে ট্রাউডাল। এই বুড়ি মহিলা হিটলারের সম্পর্কে সবকিছু জানে। সে কি খেত, কিভাবে থাকতো, কি পড়তো, আর এর কারণটা হলো ট্রাউডাল একসময় হিটলারের সেক্রেটারি ছিল। আর এরপর ট্রাউডাল আমাদের একটি কাহিনী শোনাতে শুরু করে। সে বলে হিটলার খুবই খারাপ একটি লোক ছিল, তার ভেতর থেকে মানবতা শেষ হয়ে গিয়েছিল। আর এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে অতীতে চলে যায়। সময় 1942 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। রাতের আধারে আমরা কিছু মেয়েকে দেখি নাৎসি বাহিনীর সাথে হিটলারের বাংকারের দিকে যেতে। তাদের আসলে নিয়ে যাওয়া হচ্ছে হিটলারের অফিসে, কারণ হিটলারের একজন সহকারী প্রয়োজন ছিল যে তাদের পাবলিক অ্যানাউন্সমেন্ট গুলো টাইপ করতে পারবে। তবে সেই মেয়েগুলো হিটলারের অফিসে এসে একদম নার্ভাস হয়ে যায়। আসলে নার্ভাস হওয়ারই কথা, পৃথিবীর সব থেকে ক্ষমতাধর ব্যক্তির সহকারী হওয়া চারটিখানি কথা নয়। এরপর হিটলার সব মেয়েদের সাথে কথা বলার পর ট্রাউডাল জজ নামে মেয়েটিকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে বলে। কিছুক্ষণ পর হিটলার ওই মেয়েটিকে নিজের অফিস রুমে নিয়ে গিয়ে ঘোষণাপত্র টাইপ করতে বলে, কিন্তু প্রচন্ড ভয়ে আর হিটলারের কথার সাথে তাল মেলাতে না পেরে মেয়েটি একটু ভুল করে ফেলে। তবে হিটলার রাগ না করে বলে, তোমার জন্য এমন ভুল করাটা স্বাভাবিক, যাও তুমি আজকে বাড়ি যাও, কাল আমরা আবার এখান থেকেই শুরু করব। তখন সে বুঝতে পারে যে তার চাকরি পাকা হয়ে গেছে, আর তাই বাইরে এসেই সে সবাইকে এই খবরটা জানিয়ে দেয়। আর এরপর 1945 সাল দেখানো হয়, যেখানে আমরা দেখি জার্মানের বার্লিন দুনিয়ার সবচেয়ে সুন্দর শহর ছিল একসময়, কিন্তু আজকে সেটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং যুদ্ধের গোলা বারুদে পুরো শহর চেঞ্জ হয়ে গিয়েছে। এটা দেখে হিটলার অনেক চিন্তিত হয়ে পড়ে, আর সে তার অফিসারদের জিজ্ঞেস করে এটা কি হচ্ছে। তখন অফিসার তাকে বলে রাশিয়ান এবং আমেরিকান আর্মিরা যে কোনো সময় বার্লিনে ঢুকতে পারে। আসলে রাশিয়ান এবং আমেরিকান সৈন্যরা জার্মানিকে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আলাদা করে দিয়েছে, আর এখন তারা হিটলারকে মারার জন্য আসছে। তো হিটলারের সকল সৈনিকরা খারাপ ভাবে হেরে যাচ্ছে। এটা শুনে হিটলার তার বাহিনীদের অর্ডার দেয় বার্লিনের সরকারি অফিসে যত অফিসিয়াল পেপারস রয়েছে সব জ্বালিয়ে দাও। তো তার অর্ডার মেনে সকল পেপার জ্বালিয়ে দেওয়া হয়। আর সেই সাথে আমরা এটা জানতে পারি যে আজকে তার জন্মদিন ছিল। এই সুযোগে হিটলার তার কাছের কিছু লোকদের সাথে জন্মদিন সেলিব্রেট করে। আর সেই সময় একজন অফিসার হিটলারকে বোঝায়, আপনি এই শহর ছেড়ে চলে যান, তা না হলে রাশিয়ান আর্মিরা আপনাকে গুলি করে মেরে ফেলবে। তারপরে হিটলারকে বলে আপনি কোনোভাবে রাজনীতি ইউজ করুন, রাজনৈতিক আশ্রয়ে কোনো দেশে চলে যান। অফিসারদের মনে ছিল হিটলার এখান থেকে চলে যাওয়ার পর তারাও যুদ্ধ থেকে পালিয়ে যাবে, তাহলে তাদের জীবন বেঁচে যাবে। কিন্তু হিটলার বলে আমি বার্লিন ছেড়ে কোথাও যাব না। আর এর সাথে এটাও বলে যেদিন আমি মারা যাব সেদিন তুমি তোমার মতো পলিটিক্স বা রাজনীতি করো। আর তারপর সেখান থেকে চলে যায়। তখন আপনারা কি একটা বিষয় লক্ষ্য করেছেন? আমরা দেখি হিটলারের একটা হাত কাঁপছে। তার বাম হাতে সমস্যা ছিল, যার কারণে সে তার বাম হাত কখনোই জনগণের সামনে বের করতো না, শুধু সে তার আত্মীয় স্বজন বা তার কাছের মানুষের সামনেই সে হাতটা বের করতো। আর এরপর সিন চেঞ্জ হয় আর হিটলার একটি বার্লিন শহরের মডেল দেখে। আর তার একটি স্বপ্ন ছিল যে সে বার্লিন শহরকে সব থেকে সুন্দর শহর বানাবে। সে তার অফিসারকে বলে একবার আমরা এই যুদ্ধ জিতে গেলে বার্লিন শহরকে সুন্দর শহর বানাতে খুব বেশি সময় লাগবে না। আসলে হিটলার এখনো মনে করে সে এই যুদ্ধ জিততে পারবে, কিন্তু সত্যটা আসলে আমরা জানি তার সকল সৈন্য মরে যাচ্ছে, কিন্তু হিটলারের এখনো আত্মা ঘামছে না। তখন ট্রাউডাল বলে আপনি এখান থেকে চলে যান, কারণ আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো না। আর অন্যান্য অফিসাররাও একই কথা বলে, কিন্তু হিটলার পরিষ্কার ভাবে না করে দেয়। সে বলে আমি এই শহর ছেড়ে কোথাও যাব না, আর আমার সবকিছু যদি শেষ লেখা হয়েই থাকে তাহলে তা আমি আমার নিজের চোখেই দেখতে চাই। আর অন্যদিকে আমরা দেখি এখানকার লোকজন সবাই বার্লিন ছেড়ে পালাচ্ছে। এখন শুধু তারাই আছে যারা হিটলারকে খোদা মনে করে। তারা ভাবে যাই হোক না কেন তারা রাশিয়ান আর্মিদের সাথে যুদ্ধ করেই যাবে। তাদের মধ্যে একটি বাচ্চাও আছে যে কিনা ওই যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখি তার বাবা আসে তাকে নিয়ে এই যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই বাচ্চা রাজি হয় না। সেই বাচ্চা বলে আমি কোনোভাবেই এই যুদ্ধ থেকে পিছু হাঁটবো না। তখন ওই বাচ্চার বাবা বলে রাশিয়ান আর আমেরিকানরা যে কোনো সময় এখানে বড় বড় অস্ত্র আর ট্যাঙ্ক নিয়ে আসতে পারে, আর তোমরা তাদের মোকাবেলা করতে পারবে না, তোমরা মরে যাবে। তখন তাদের মধ্যে থেকে একজন সৈনিক এসে বলে তোমার ছেলে কিছুক্ষণ আগে একটি ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে, আর হিটলার আসছে তাকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই বাচ্চার এই কথা বিশ্বাস হয় না যে এত বিপদের মধ্যে হিটলার বাংকার থেকে বাইরে এসে তাকে মেডেল দিয়ে যাবে। তারপর আমরা দেখি ছেলেটির বাবা ছেলেটিকে অনেক বোঝায়, কিন্তু সেই ছেলেটি তার বাবাকে ভীতু বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখি
হিটলার তার সব অফিসার এবং তার বিশেষ লোকদের নিয়ে একটি মিটিং ডাকে এবং সে বলে যে আমি কিছুই বুঝতে পারছি না, তোমরা আমাকে বলো আমি কিভাবে এই যুদ্ধ জিতবো। তখন ওখানে সেনাপ্রধান বলে, স্যার আমরা সব দিক থেকে হেরে গিয়েছি। তখন হিটলার বলে, আমাদের যে নৌবাহিনী রয়েছে ওরা সবচেয়ে শক্তিশালী, ওরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, ওদেরকে পাঠাও। তখন সেনাপ্রধান বলে, আমাদের নৌবাহিনীর সকল লোক মারা গিয়েছে এবং আমাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গিয়েছে। তখন হিটলার বলে, তাহলে আমাদের 10 ব্যাটালিয়নদেরকে পাঠাও। 10 ব্যাটালিয়ন মানে হলো হিটলারের বাছাইকৃতভাবে বানানো একটি স্পেশাল ফোর্স, যা পৃথিবীর মধ্যে অন্যতম একটি শক্তিশালী দল। তখন সেনাপ্রধান বলে, আমরা যদি ওদেরকে পাঠাই তাহলে রাশিয়ারা আমাদের অন্য দিক দিয়ে আক্রমণ করবে। তখন হিটলার অনেক রেগে যায় আর বলে, আমাকে শিখিও না কিভাবে যুদ্ধ করতে হবে আর কিভাবে কি করতে হবে। আর তখন আমরা দেখি জার্মানিকে হারতে দেখে হিটলার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর এরপর সেখানে আরেকটা লোক আসে আর সে বলে, আমাদের এখানে 30 লক্ষ লোকজন আছে, তার মধ্যে কিছু বাচ্চা ও মহিলা আছে, তাদের কি হবে? তখন হিটলার একটু জোরে সোরেই বলে ওঠে, যুদ্ধে শুধুমাত্র সৈনিক থাকে, তাই আমাদের শুধুমাত্র সৈনিক নিয়েই ভাবতে হবে। এর মানে হিটলারের সাধারণ জনগণ নিয়ে কোনো চিন্তা নেই। তো এই কথা শুনে সকল অফিসার্স বাইরে এসে বলে, হিটলার পাগল হয়ে গেছে, আমরা কোনোভাবেই এই যুদ্ধে জয়ী হতে পারবো না। কিন্তু হিটলার তো এটা মানবে না, সে চিন্তা করে রেখেছে জার্মানির রাজধানী বার্লিনকে সে কখনোই রাশিয়ার হাতে যেতে দিবে না। এরপর দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখি হিটলার তার বাংকার থেকে বের হয়েছে এবং সে স্যালুট জানাচ্ছে ওই বাচ্চাদের, কারণ তারা রাশিয়ার একটি ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। আর ওই বাচ্চাদের মধ্যে আমরা সেই ছেলেটিকেও দেখি যার বাবা তাকে নিতে এসেছিল এবং হিটলার ওই বাচ্চাটিকে মেডেল পরিয়ে দেয় এবং তাকে বলে, আমাদের সব সৈনিক যদি তোমার মতো হতো তাহলে আমরা এই যুদ্ধটা খুব সহজেই জয়ী হতে পারতাম। আর এটি শুনে বাচ্চাটি খুবই খুশি এবং গর্বিত হয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখি হিটলার একজন সৈনিককে ডাকে আর তাকে বলে, জার্মানির প্রয়োজনীয় সকল জিনিসপত্র বন্ধ করে দাও, বিদ্যুৎ, পানি, খাবার দাবার সকল কিছু বন্ধ করে দিতে বলে, যাতে করে রাশিয়ানরা যদি এখানে পৌঁছেও যায় তবুও যেন তারা এখানে সার্ভাইভ করতে না পারে। তখন ওই অফিসার বলে, আমাদের জনগণ এমনিতেই ক্ষুধার্ত, এমনিতেই পিপাসার্ত, আর এখন যদি খাবার দাবার সব বন্ধ করে দেই তাহলে তো তারা না খেয়ে মারা যাবে। কিন্তু হিটলার বলে, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদের জন্য আমার কোনো মায়া নাই। এরপরে আমরা দেখি বাংকারের সকল অফিসার্স এবং লেডিসরা পার্টি করছে, কারণ আজকে হলো হিটলারের জন্মদিন। কিন্তু হঠাৎই সেখানে একটা বম ব্লাস্ট হয় আর তাদের মধ্যে থাকা অনেক লোক আহত হয় আর তাদের মধ্যে ট্রাউডাও ছিল, কিন্তু তার খুব বেশি চোট লাগেনি। আসলে এই ধামাকা আর কেউ নয়, রাশিয়ানরা করেছে, যারা এখন বার্লিনে ঢুকে পড়েছে আর তারা অর্ধেক সৈনিকদের মেরেও ফেলেছে। তো এটা দেখে হিটলার সেনাপ্রধানদের নিয়ে আরো একটি মিটিং ডাকে, সেখানে সে বলে, আমি অর্ডার করছি স্ট্যানলি যেন তার সৈনিকদের নিয়ে রাশিয়ানদের মেরে ফেলে। আসলে স্ট্যানলি হিটলারের খুব পছন্দের একজন অফিসার ছিল আর কোথায় কখন কি হচ্ছে সেই খবরগুলো সে তাকে এসে দিত। তো তখন সেখানে থাকা অন্য একজন অফিসার বলে, স্যার স্ট্যানলি আপনার অর্ডার মানতে রাজি না, সে বলেছে সে তার সৈনিকদের জীবন বিপদে ফেলবে না। আর নিজের সবচেয়ে আস্থাভাজন অফিসারের কথা শুনে হিটলার খুবই রেগে যায় এবং বলে, আমি আজ পর্যন্ত একাডেমিতে যাইনি, আমি আজ পর্যন্ত কিছুই শিখিনি, কিন্তু তবুও আমার মনোবল কখনো ভাঙেনি। আমি এ দিয়ে ইউরোপ জয় করেছি আর তোমরা একটা যুদ্ধ জিততে পারবে না? তোমরা আমাকে ঠকাচ্ছ, তোমরা সবাই মিলে আমাকে ঠকাচ্ছ। তোমরা কি ভেবেছো আমি বার্লিন ছেড়ে যাব? কখনোই না। আর তখন আমরা দেখি কিছু অফিসার সিদ্ধান্ত নেয় তারা বার্লিন ছেড়ে চলে যাবে, মানে বোঝাই যাচ্ছে বার্লিনে খুব খারাপ অবস্থা। হিটলারও তাদের যাওয়ার পারমিশন দিয়ে দেয়, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু হিটলারের যে গার্লফ্রেন্ড ইভা, সে বলে সে এখানে থাকবে আর ট্রাউডালও বলে সে এখানেই থাকবে, মানে হিটলারের মৃত্যু পর্যন্ত তারা তার সাথে আছে। এছাড়াও যারা হিটলারকে ভালোবাসে তারা থেকে যায়। আর এখন আমরা আরেকটা চরিত্রকে দেখি যার নাম হচ্ছে জোসেফ। সে হলো হিটলারের ডান হাত ছিল আর সে হিটলারের সকল জরুরি কাজ দেখে আর সে তার পরিবারকে নিয়ে এখন হিটলারের বাংকারেই থাকে। আর এর পরের দৃশ্যে আমরা হিটলার এবং কয়েকজন মেয়েকে দেখি যারা হিটলারের সাথে কথা বলছে, তাদের মধ্যে ট্রাউডাল এবং ইভাও ছিল। হিটলার তখন তাদের বলে নিজের জীবন সে নিজে নিবে, তবু দুশ্মনদের হাতে দিবে না। আর সে এটাও বলে সে সবসময় তার নিজের মন যা চেয়েছে সেটাই করেছে, সে যখন মরতে যাবে তখন নিজের কথাই শুনবে। আর তখন ইভাও বলে আমিও শত্রুদের হাতে মরতে চাই না, আর মরার সময় আমি অনেক সুন্দর দেখতে চাই। আর এরপর সে তার ব্যাগ থেকে একটা ক্যাপসুল বের করে যার নাম হচ্ছে সাইফাইড, আর সে এটা দেখিয়ে বলে এটা খেলে কয়েক সেকেন্ড পর মানুষ মারা যায়, মানে একটা বিষাক্ত বিষ। আর সে বলে আমি বুলেটের গুলি খেয়ে নিজের চেহারা বিকৃত করে মরতে চাই না, আমি মরলে সুন্দরী হয়েই মরবো। তো তখন হিটলার টাউডার এবং অন্য একটা মেয়েকে সেই ক্যাপসুলটা দেয় এবং বলে এই সময় আমার কাছে এর থেকে ভালো আর কোনো উপহার নেই। আর এরপর আমাদের ইভাকে দেখানো হয় যে তার বড় বোনকে একটা চিঠি লেখে এবং সেখানে সে লিখে আমাদের জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, আমি তোমাকে চিঠির সাথে একটা নেকলেস পাঠাচ্ছি যেটা আমাকে হিটলার আমার জন্মদিনে গিফট করেছিল, তুমি এটা বিক্রি করলে তোমার জীবন কাটিয়ে দিতে পারবে। আর এরপর আমরা দেখি হিটলারের দুইজন অফিসার সব পেপারগুলো জ্বালিয়ে দিচ্ছিল, কারণ এগুলোর মধ্যে অনেক গোপন নথি এবং হিটলারের তথ্য ছিল। আর এটা করার
কারণ হলো যাতে শত্রুরা হিটলারের সম্পর্কে কোনো তথ্য খুঁজে না পায়। জার্মানের এখন সব লোকেরা বিশ্বাস করে যে জার্মানেরা হেরে গিয়েছে, এখন তাদের আর কেউ বাঁচাতে পারবে না। আর ওই মুহূর্তে হিটলারের কাছে একটা চিঠি আসে। চিঠিটা পাঠিয়েছে তার খুব পছন্দের একজন অফিসার যার নাম হারমন। আর সে হিটলারকে বলে, তুমি মরার কয়েক ঘন্টা পরে আমি এই শহর কবজা করব, কারণ এই শহর চালানোর যোগ্যতা তোমার নেই। আর হিটলার এই কথায় অনেক রেগে যায় আর তখন একটা অফিসারকে বলে ওকে জানে মেরে ফেলো। এর পরের দৃশ্যে আমরা দেখি রাতে হিটলার ও তার সহপাঠীরা মিলে ডিনার করছিল। তখন হিটলার কিছু অদ্ভুত রকম কথা বলতে থাকে, মানে আমরা বুঝতে পারি হিটলার এই হারটা হজম করতে পারছে না এবং তার মানসিক বিকৃতি ঘটছে, মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর সে একটা অফিসারকে বলে আমাদের এয়ারফোর্সকে বলো রাশিয়ানদের চারদিক থেকে ঘিরে ফেলতে এবং ওদের ধ্বংস করে ফেলতে বলো। অ্যাকচুয়ালি জার্মানির সবচাইতে বেস্ট এয়ারফোর্স ছিল, কিন্তু এই অফিসার বলে স্যার আমাদের এয়ারফোর্স সেই কবেই ধ্বংস হয়ে গেছে। কিন্তু হিটলার বিশ্বাসই করে না যে তার এয়ারফোর্স নেই, নৌবাহিনী নেই, আর সে তার এই বেস্ট সেনাবাহিনী দিয়েই কিন্তু পুরো দুনিয়া কবজা করতে চেয়েছিল। আর তখন আরেকজন অফিসার বলে রাশিয়ান এবং আমেরিকান সৈন্যরা যে কোনো সময় তাদেরকে মেরে ফেলবে এবং যে কোনো সময় বার্লিনে ঢুকে পড়বে। তো এটা শোনার পর হিটলার আবার ওই অফিসারদের একবার ডাকে আর বলে তাদের আরো একবার রাশিয়ানদের উপর আক্রমণ করতে হবে। কিন্তু সেখানে দাঁড়ানো একটা অফিসারও তার এই কথার উত্তর দেয় না, কারণ তারা তো নিচে বাংকারের মধ্যে রয়েছে আর উপরে যে সৈন্যরা ছিল তারা তো শেষই হয়ে গিয়েছে, তো রাশিয়ানদের উপর আক্রমণ করবে কি? তো এইসব কথা বুঝে চিন্তা করে তার অফিসার তাকে স্যারেন্ডার করতে বলে রাশিয়ানদের কাছে। হিটলার বলে আমি স্যারেন্ডার করব না, আর সে সেখান থেকে চলে যায়। আর তারপরে আমরা টাউডালকে দেখি যে দৌড়ে হিটলারের কাছে চলে আসে, আর হিটলার তখন তাকে দিয়ে একটা চিঠি লেখায়। তার মধ্যে কিছু লেখা ছিল, যার মধ্যে একটা লেখা ছিল সে জার্মানি এবং তার লোকদের খুব ভালোবাসে, তাদের সম্মানের কথা চিন্তা করে সে কখনোই স্যারেন্ডার করবে না। আর এরপরে হিটলার মরার আগে সে আরো একটা কাজ করে, হিটলার তার গার্লফ্রেন্ড ইভাকে বিয়ে করে নেয়। এরপর তার একজন অফিসারের সাথে দেখা করে, তাকে বলে আমি তোমাকে একটা কাজ দিচ্ছি আর এই কাজটা তোমাকে অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে। কাজটা হচ্ছে আমি মরে যাওয়ার পর আমি এবং আমার স্ত্রীর লাশটা যেন রাশিয়ান আর্মিদের হাতে না পড়ে, কারণ ওরা যদি আমার বডি পেয়ে যায় তাহলে ওরা আমার বডি মিউজিয়ামে রেখে দিবে, আর এটা আমি একদমই হতে দিতে চাই না। হিটলার বলে আমি আর আমার স্ত্রী মরে যাওয়ার পর তুমি আমাদের বডি পুড়ে ছাই করে ফেলবে, আর এটাই হলো তোমার কাজ এবং আমার অর্ডার। কিন্তু অফিসার তার কথায় রাজি হয় না, সে চায় না হিটলার আত্মহত্যা করুক, কিন্তু তবুও হিটলারের অর্ডার তো তাকে মানতেই হবে, এজন্য সে 200 লিটার কেরোসিন তেল অর্ডার করে। এরপর হিটলার ডক্টরের সাথে দেখা করে এবং সে ডক্টরকে বলে কিছুক্ষণের মধ্যে সে তার জীবন দিয়ে দিবে। আর তখন ওই নার্স তাকে বলে তোমার হাত অনেক কাঁপে, তুমি যদি নিজেকে গুলি করো তাহলে এমন হতে পারে তোমার হাত কাঁপার কারণে গুলি অন্য জায়গায় গিয়ে লাগবে, ফলে তুমি মরবে না, উল্টো আরো কষ্ট পাবে। এই জন্য ডাক্তার তাকে বুদ্ধি দেয় প্রথমে তুমি সাইফাইড ট্যাবলেট খেয়ে নিও, মানে বিষ খেয়ে নিও, আর তারপরে তুমি নিজেকে গুলি করো। আর হিটলার চায় সে পুরোপুরি নিজের হাতেই মরবে। তো ডক্টরের সাথে কথা বলার পর এবার হিটলার ডিনারে যায়, কিন্তু সেখানে তার খাবার পেট অবধি যায় না। সে কিছুই না খেয়ে সেখান থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু সে উঠতেও পারছে না। তার শুধু বারবার এটাই মনে হচ্ছিল তার শরীরের হাড়ের শক্তি চলে গিয়েছে। আসলে একজন মানুষের শেষ সময় এলে যা হয় আর কি। তো একসময় এই হিটলার পুরা দুনিয়া কবজা করার স্বপ্ন দেখছিল, সবচেয়ে শক্তিশালী একজন ব্যক্তি ছিল, যে ছিল অঢেল ক্ষমতার অধিকারী, কিন্তু আজ সে নিজের পায়ে দাঁড়াতেও পারছে না। তো এরপর হিটলার টাউডালকে বলে এখন সময় হয়ে গিয়েছে, সবকিছু শেষ হয়ে গিয়েছে। আর সে সবার সাথে দেখা করে আর তার স্ত্রীকে নিয়ে একটা রুমে যায়। বাহিরে সবাই জানতো যে আজ রাতে হিটলারের জীবনের শেষ রাত হবে, আর এই জন্য তারা সবাই খুবই দুঃখী ছিল। এমন সময় একটা গুলির শব্দ শুনে তারা বুঝতে পারে সব শেষ হয়ে গেছে, মানে হিটলার আর বেঁচে নেই। এরপর একটুও সময় নষ্ট না করে তারা হিটলারের কথা মতো ওই দুটো লাশকে বাংকারের বাইরে নিয়ে আসে এবং সেই ডেড বডিগুলোর উপর পেট্রোল ঢেলে সেগুলোকে পুড়িয়ে দেয়। এরপর তারা হিটলারকে নাৎসি স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানায়। আর এই দৃশ্য দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে হিটলার কিভাবে মারা গিয়েছিল। সে কোনোভাবেই শত্রুর হাতে মরতে দেয়নি নিজেকে। আর এবার টাউডাল যখন হিটলারের রুমে পৌঁছায় তখন সে বন্দুক এবং রক্ত দেখে একদম হতবাক হয়ে যায়, মানে একটা বড় মাপের শক খায় আর কি। অন্যদিকে হিটলার এবং তার স্ত্রীর মৃত্যুর খবর এতক্ষণে রাশিয়ানদের কাছে পৌঁছে গিয়েছিল এবং হিটলার মরার পরে সেখানে অন্য একটা সরকার চলে আসে। নতুন যে সরকার ছিল সে রাশিয়ানদের কাছে স্যারেন্ডার করে। ওই সরকার বলে এখন হিটলার নেই, এখন আমরা শান্তি চাই। অন্যদিকে আমরা দেখি জার্মানির যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সে সকল বাচ্চাদের সাইফাইড ট্যাবলেটটি খাইয়ে দেয়, মানে ওই বিষ খাওয়ায়, যাতে করে হিটলারের পরিবারের কোনো লোকই যেন রাশিয়ানদের হাতে না পড়ে। আর কিছুক্ষণ পর ওই স্বরাষ্ট্রমন্ত্রী নিজেদেরও জীবন দিয়ে দেয়। তো বুঝতেই পারছেন যে কেমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আর ওইদিকে জোসেফ এখনো শক্ত ছিল, সে বলে হিটলার কখনোই চায়নি আমরা স্যারেন্ডার করি, আমাদের লড়াই করেই মরা উচিত। কিন্তু সব অফিসার তাকে বোঝায় এখন আর লড়াই করে কোনো লাভ নেই, আমাদের সৈন্য পুরোপুরি শেষ হয়ে গিয়েছে আর
আর কিছুক্ষণ পর জোসেফ তাদের কথা বুঝতেও পারে আর সে তার স্ত্রীকে বলে যাও বাচ্চাদের কাছে। আর এখানে আমরা দেখি তার স্ত্রী তার ঘুমন্ত বাচ্চাদের বিষের ট্যাবলেট খাইয়ে দেয় আর তারা এখানেই মারা যায়। আর এরপর জোসেফ আর তার স্ত্রী বাংকারের বাইরে চলে আসে আর তারা একে অপরকে গুলি করে নিজেদের জীবন শেষ করে দেয়। আর তাদেরকেও হিটলার এবং তার স্ত্রীর মতোই পুড়িয়ে ফেলা হয় যাতে তাদের বডি না পাওয়া যায় বা জাদুঘরে না যায়। এরপরে বাংকারের ভিতরে যে অর্ধেক যে সেনাবাহিনী ছিল তারা সবাই চলে যেতে থাকে, কিন্তু কিছু লোক ছিল যারা হিটলারের অনেক কাছের লোক ছিল, তারা কিছুতেই নিজেকে স্যারেন্ডার করতে চায় না আর এই কারণে তারা নিজেরা নিজেদেরকে গুলি করে সুইসাইড করে নেয়। আর এরপরে আমরা বাইরের দৃশ্য দেখি যেখানে অনেক আগুন এবং গোলাগুলি হচ্ছিল। সেখানে আমরা জানতে পারি জার্মানি পুরোপুরি স্যারেন্ডার করে ফেলেছে আর জার্মানি বর্তমানে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে। কিন্তু ওই মুহূর্তে ট্রাউডেল অনেক চালাকির সাথে আস্তে আস্তে ভেস বদলে জার্মানির সাথে মিশে যায়, কিন্তু কেউ তাকে চিনতে পারে না আর সে সুযোগ বুঝে জার্মান ত্যাগ করে পালিয়ে আসে। আমরা দেখি সে ছোট একটা বাচ্চাকে সাথে করে নিয়ে সাইকেল নিয়ে ইউরোপের অন্য একটি দেশে গিয়ে পাড়ি জমাচ্ছে আর যুদ্ধেও শেষ হয়ে গিয়েছে আর তার চেহারায় একটা হাসি দেখা যাচ্ছে, কারণ তার জীবন এখন নতুন করে শুরু করতে হবে। তো এরপর সিনেমার শেষে হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমাদের কিছু কথা বলা হয়, যেখানে আমরা দেখি হিটলার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল পুরো পৃথিবী দখলের জন্য, সেখানে সে 5 কোটি মানুষকে মেরে ফেলেছিল, যাদের মধ্যে 60 লক্ষ লোক ইহুদি ছিল। আর যুদ্ধ শেষে রাশিয়ানরা হিটলারের কাছের লোকদের খুঁজে খুঁজে তাদের মেরে ফেলেছিল, আর যারা অন্যান্য দেশে পালিয়ে বেঁচে গিয়েছিল তাদের ইসরায়েলি সেনারা খুঁজে খুঁজে মেরে ফেলেছিল। আর হিটলারের যতজন কাছের মানুষ ছিল তার মধ্যে ট্রাউডালি সর্বশেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল, আর তিনি সম্ভবত শেষ জীবনটা পোল্যান্ডে পার করেছেন আর সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। তো যাই হোক, অসাধারণ একটি সিনেমা ছিল এটি। আর এখানে একটা কথা বলতেই হচ্ছে, হিটলারের সময় জার্মানিরা অন্যরকম উন্নতি করেছিল, ওদের শিল্প, বাণিজ্য, কারখানা, সামরিক শক্তি। কিন্তু হিটলার যদি এগুলোর মিসইউজ না করতো, সে যদি পুরো দুনিয়া দখল করতে না চাইতো, তাহলে জার্মানি এতদিনে টপ কান্ট্রি থাকতো। মানে ও যদি সব দেশের সাথে মিলেমিশে থাকতো তাহলে হয়তো জার্মানি থাকতো আমেরিকার জায়গায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে। তো এই জন্য ক্ষমতা হাতে পেলেই উল্টাপাল্টা লাফালাফি না করে আমাদের সুষ্ঠুভাবে চিন্তা করে একটা ভালো পথ বের করে সেদিকে এগোনো উচিত। তবে এখানে একটা কথা বলতেই হচ্ছে, সেটা আপনি হোক কিংবা আমি, আমরা কিন্তু মানুষ। আর আমরা সবাই যেহেতু মানুষ, আমরা অনেকেই অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি। মানুষ মাত্রই যেহেতু ভুল, আর আমরা অনেকেই অনেক কিছু যে ভুলগুলো করে এসেছি সেগুলোর উপর আমাদের কোনো হাত নেই। তাই নেক্সটে আমরা যেন চেষ্টা করি আমাদের ক্ষমতাগুলোর যেন অপব্যবহার না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।